দেখ বাবা, এখন আমাকে কোনো রকম বিরক্ত করিস না, যা গিয়ে পড়তে বাস। আর ফুটবল খেলে যদি আর একবার পা ভেঙে আসিস তাহলে কিন্তু ঘরে ঢুকতে দিব না, বাইরে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে মা, আমি পড়তে বসলাম, তুমি আমার জন্য কোনো খাবার নিয়ে আসো। আমার অনেক খিদে পেয়েছে। খিদের ঠেলায় মনে হয় পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তারপর আমি রুমে চলে আসলাম আর রুমে এসে পড়তে বসলাম। এভাবেই সময়টা পার হয়ে যায়। কিছুক্ষণ পরেই মা আমার জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাওয়ার পরে মা আমার পাশে বসে বলতে লাগলো, ঘরে যা কিছু ছিল সবই তো শেষ হয়ে গেছে, এখন কি করবি? আমার তো কোনো কিছুই ভালো লাগছে না। তুই তো মাত্রই কলেজে উঠলি, এখনই কি আর চাকরি করতে পারবি তুই? দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা। হ্যাঁ মা, আমিও তো এটাই চিন্তা করছি, কারণ তুমি তো একা একা সংসারটা চালাতে পারছো না। দেখি আমি কালকে কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। যদি ব্যবসা করতে পারি তাহলে তো ভালোই হয়। তোমার উপর অনেকটা চাপ হয়ে যায়, তাই না? আচ্ছা থাক, তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই পড়াশোনাটা কর, আর তোকে এসব নিয়ে ভাবতেও হবে না। দেখি কোনো না কোনো একভাবে ব্যবস্থা করেই ফেলবো। আর তোর কলেজের বেতনটাও তো দিতে হবে, তাই না? মা, আমি স্যারকে ভালো করে বুঝিয়ে বলেছি, আর স্যার কিছুটা অন্তত বুঝতে পেরেছে। আমি বলেছি যে আগামী মাসে 2 মাসেরটা একবারে দিয়ে দেব। তারপর আর স্যার আমাকে কোনো কিছু বলেনি। আশা দিয়ে তুমি তোমার কাজ করো, আমি পড়তে বসলাম। তারপর মা কোনো কিছু না বলেই চলে গেল। বুঝতে পারলাম না কান্না করছে। কান্না করাটাই স্বাভাবিক, কারণ সংসারটা তো চালাতে হবে। আমি যে কি করব কোনো কিছু বুঝতে পারছি না। এই বয়সে কোনো একটা চাকরি করতে পারতাম তাহলে হয়তো মায়ের পাশে দাঁড়াতে পারতাম। ছেলে হয়েও মায়ের কষ্টটা সহ্য করতে হচ্ছে। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যথারীতি কলেজে চলে আসলাম। আমি কলেজে এসে ক্লাস করতে লাগলাম, আর তখন সিয়াম আমাকে বলতে লাগলো, দোস্ত, আজকে কিন্তু বিকালবেলা ফুটবল খেলা আছে, তোকে কিন্তু আসতে হবে। তুই না আসলে কিন্তু ফুটবল খেলাটা হবে না। ওরা কিন্তু আমাদের উপর অনেক জেদ করে আছে। দোস্ত আমি আসতে পারবো না, কারণ তুই তো জানিস আমি কীভাবে চলাফেরা করি। আর ইদানিং মায়ের শরীরটা খুব ভালো যাচ্ছে না, তাই একটু টেনশনে আছি। তোরা অন্যভাবে ম্যানেজ করে নিস। তারপর আমি ক্লাস করতে লাগলাম, আর কাজ শেষ করে বন্ধুবান্ধবকে নিয়ে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি মা বিছানায় শুয়ে আছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আর তখন মা কোনো কিছু বলল না। বুঝতে পারলাম যে মায়ের হার্টের ব্যথাটা আরও বেড়ে গেছে। তারপর আমি তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে দোকানে আসলাম, আর দোকানে এসে ওষুধ নিলাম। দোকানদার ওষুধ দিতে চাচ্ছিল না, কারণ আগেরই অনেক টাকা বাকি পড়ে আছে। তবুও আমি দোকানদারকে জোর করে ওষুধগুলো নিয়ে আসলাম। আমি তাড়াতাড়ি করে ওষুধগুলো বাড়িতে আসতে লাগলাম, আর হঠাৎ করে একজনের সাথে ধাক্কা লেগে যায়। আর মেয়েটা আমাকে একটা থাপ্পড় মারল, আর রাগী কণ্ঠে বলল, কি রে হারামজাদা, তোর সাহস কি করে হয় আমার গায়ে ধাক্কা দেবার? চোখ কি তুই হাতে নিয়ে ঘুরিস নাকি চোখে দেখতে পাস না? এখন থেকে ভালো করে চলবি, আর না হলে এমন মাইর দিব না যে সারা জীবন হাসপাতালের বেডে শুয়ে থাকবি। আসলে আপু আমি আপনাকে সত্যিই দেখতে পাইনি, সরি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর সামান্য না দেখে ধাক্কা লেগেছে, এখানে এভাবে বলার কি আছে? আমি তো বললাম সরি। তোদের মতো ফকির মার্কা ছেলেদের কি রকম ইচ্ছে থাকতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। আমাদের মতো মেয়েদের দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে, তারপর আমাদের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা। এটাই তো তোরা করতে পারিস, আর এটা ছাড়া আর তোরা কি বা করতে পারিস? প্লিজ, আপনি কখন থেকে সেই বাজে কথা বলে যাচ্ছেন? আমি তো বললাম আপনাকে যে আমি আপনাকে সত্যিই দেখতে পাইনি। তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছিলাম, তার জন্য ধাক্কা লেগে গেছে, প্লিজ। তারপর মেয়েটা কোনো কিছু না বলে চলে যেতে লাগলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, কারণ বড়লোকের মেয়েদের এটা একটা স্বভাব। মধ্যবিত্ত বা গরিব ছেলেদেরকে দেখলেই অপমান করা শুরু করে দেবে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। সামান্য একটা বিষয় নিয়ে ওরা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। তারপর আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি মা শুয়ে আছে। আমি মায়ের কাছে ওষুধগুলো দিলাম, আর মাকে বললাম, মা আমি তোমার জন্য খাবার রান্না করে আনছি,
তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে শুয়ে থাকো, খাবার খেয়ে তারপর ওষুধ খেয়ে নেবে। আমার জন্য তুই এইসব চিন্তা করিস কেন? আর তুই টাকা কোথায় পেয়েছিস? তোর কাছে তো টাকা নেই। এতগুলো ওষুধ কে আনতে বলেছে বল? মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি তো বলেছি আমি এই কয়েকটা নতুন টিউশনি করানো শুরু করে দিয়েছি, আর ওই দোকানে আমাকে রাখেনি, বাদ দিয়ে দিয়েছে। ও আচ্ছা, শোন, তুই মন খারাপ করিস না, তোর জন্য ভালো কিছুই হবে। তুই শুধু ধৈর্য ধর, দেখবি তুই জীবনে অনেক উন্নতি করতে পারবি। আর আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি যে কেমন ঠিক আছো সেটা তো আমি এখন দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তোমার আর কথা বলতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। ডাক্তার তোমাকে কথা বলতে না বলেছে। তারপর আমি রান্না করে আসলাম, আর রান্না করে এসে মায়ের জন্য খাবার রান্না করলাম। খাবার রান্না করে আমি নিজে থেকেই মাকে খাইয়ে দিলাম। মাকে খাইয়ে দিয়ে আমি ওষুধ খাইয়ে আমি রুমে চলে আসলাম। আমি রুমে শুয়ে আছি, শরীরটা প্রচুর ব্যথা করছে, কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছি। এটা ছাড়া যে আমার পক্ষে আর কোনো কিছু করার ছিল না। কলেজেও ঠিকমতো যেতে পারছি না। কিছুদিন পরেই ইয়ার চেঞ্জের পরীক্ষা। তারপর আমি কিছুক্ষণ শুয়ে থেকে আমি আবারও রাতের বেলা পড়তে লাগলাম। আর রাতের বেলা পড়াটা শেষ করে আমি মাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি রান্না করলাম। রান্না করে আমি মাকে খাইয়ে দিলাম, কারণ বাসায় আমি আর মা ছাড়া আর কেউ থাকে না। বাবা মারা গেছে আরও 2 বছর আগে। এতদিন মা সংসার চালাতো, মা সেলাই মেশিনে কাজ করত, আর আমাদের এইভাবেই চলে যেত। কিন্তু এখন মা অনেক অসুস্থ, তাই আমি কোনো উপায় না পেয়ে রাজমিস্ত্রির কাজ করছি। তারপর আমি মায়ের ওষুধ খাইয়ে দিয়ে বাইরে চলে আসলাম, কারণ এখন কলেজে যেতে পারবো না। আমি কাজে এসে কাজ করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। হঠাৎ করেই আমার বন্ধু শিয়াম কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে শিয়াম বলতে লাগলো, দোস্ত, অনেক বড় সর্বনাশ আজ হয়ে গেছে। কাকি আর এই দুনিয়াতে নেই, উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমি কথাটা শুনেই মুহূর্তের মধ্যে কেমন যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হয় পৃথিবীটা থমকে গেছে, মনে হচ্ছে আকাশ ভেঙে আমার মাথার উপর পড়ে গেছে। আমি তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়িতে আসলাম। আর বাড়িতে আসতে দেখতে পেলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে, কান্না করছে। আমি দূর থেকে মায়ের মুখটা দেখলাম। মায়ের মুখটা দেখে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। এই কান্না আর শেষ হবার নয়, সেই কান্নাটা চলতেই থাকবে। আমি আর কখনো কাউকে মা ডাকতে পারবো না। কেউ আমাকে বলবে না, বাবা অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, আর কত কাজ করবি। আমি এতিম হয়ে গেলাম, আমার পাশে কেউ রইল না। তারপরে এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। এই কয়েকটা দিন আমি কতটা খারাপ ছিলাম সেটা জানি না। শুধুমাত্র বন্ধুদের পাশে থাকার জন্য আমি কিছুটা স্বাভাবিক হয়েছি। যা ছিল সবই শেষ। এখন আমার জীবনে কোনো লক্ষ্য নেই, কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তখন শিয়াম আমাকে বলতে লাগলো, দোস্ত, এভাবে আর কতদিন চলাফেরা করবি? এখন তো নিজের কোনো কিছু করার প্রয়োজন, তাই না? কারণ তোর তো ভালো মতো চলতে হবে। আরে দোস্ত, আমি কি করব বল? আমার তো এখনও সার্টিফিকেট হয়নি যে আমি গিয়ে ভালো একটা কোম্পানিতে চাকরি নিতে পারবো। ঘরে যা ছিল তা তো এতদিন খরচ করেছি, কিন্তু এখন কি করব? কোনো কিছু তো একটা ম্যানেজ করতে হবে, না হলে এভাবে আর কতদিন? কারণ আমি না হয় তোকে 6 মাস চালিয়ে নিলাম, কিন্তু এক সময় না এক সময় তোর তো চাকরি করতেই হবে, তাই না? আর বুঝতেই তো পারছিস, আমিও তো কোনো চাকরি করি না। দোস্ত, তুই আমার জন্য যতটুকু করেছিস এটা অন্য কোনো ভাই হলেও সেটা করতো না। তুই আমার জন্য অনেক করেছিস, তোকে আর কষ্ট দিব না, চিন্তা করিস না, আমার একটা চাকরি হয়ে যাবে। আরে শালা, কী সব বলছিস? এখনও তুই আগের কথাটা মনে ধরে আছিস? দেখ, এখানে থাকতে গেলে তোকে টাকা ইনকাম করতে হবে, বুঝতে পেরেছিস? কারণ আজকাল কেমন যুগ পড়েছে এটা তো তুই দেখতেই পাচ্ছিস। যদি নিজেকে তৈরি করতে না পারিস তাহলে সবাই তোকে অপমান করবে, কেউ তোকে ভালো থাকতে দিবে না। হ্যাঁ,
সেটা তো ঠিক। আমি চাচ্ছি আমি ঢাকায় চলে যাব। এখানে আর থাকবো না রে। কারণ এখানে থাকলে কি হবে? তুই কি কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারবি? মানে আমাকে 2,000 টাকা দিতে পারবি? ঠিক আছে, আমি কালকে ব্যবস্থা করছি টাকার। আর সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, এখন তাড়াতাড়ি বাসায় চলে যা। ঠিক আছে, আর সময় মতো খাবার খেয়ে নিস। এভাবে চলতে থাকলে কিন্তু তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। তারপর আমি সিয়ামের সঙ্গে আরও কিছু কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিজে রান্না করতে লাগলাম খাওয়ার জন্য। তারপর রান্না করে আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চারপাশে ঘোরাফেরা করলাম। তারপর সব কিছু গুছিয়ে নিতে লাগলাম। গুছিয়ে নেওয়ার সময় মায়ের একটা ছবি আমার সাথে করে নিয়ে নিলাম। এই ছবিটা আমার কাছে ছিল, আর কোনো ছবি আমার কাছে নেই। আর তখনই সিয়াম আমার বাড়িতে আসলো। আর বাড়িতে এসে আমাকে 2,000 টাকা দিয়ে বলতে লাগলো, দোস্ত, আমি আরও বেশি টাকার ব্যবস্থা করার জন্য চেয়েছিলাম, কিন্তু আমি ব্যবস্থা করতে পারিনি রে। এই 2,000 টাকাই আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। দোস্ত, আমি তোকে কীভাবে যে ধন্যবাদ দিব সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তোকে অনেক ধন্যবাদ রে, আমাকে অনেক সাহায্য করেছিস। তারপর আমি শ্যামের সঙ্গে আরও কিছু কথা বলে আমি বের হয়ে পড়লাম। আর ঘর তালা মেরে আমি চলে আসলাম। আমি টিকিট কেটে যথারীতি ট্রেনে বসে পড়লাম। আর ট্রেন একটু পর যেতে লাগলো। প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে নামলাম। কমলাপুর রেল স্টেশনে আমি যেতে লাগলাম। আর তখনই কেউ একজন আমাকে ডাক দিল। আর ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে, তুমি আমার এই ব্যাগটা নিয়ে যাবে? তোমাকে আমি 100 টাকা দিব, একটু নিয়ে যাও না, আমি এগুলো নিতে পারছি না। আমি লোকটার কথা শুনে কিছুটা থমকে গেলাম, কারণ এরকম টাকা আমাকে কেউ দেয়নি। এত ছোট কাজও আমাকে করতে হবে জীবনে। যেই কাজ আমার করা লাগতো না, এই কাজ এখন আমাকে করতে হচ্ছে। তবুও আমি কোনো কিছু না ভেবে তার ব্যাগ মাথায় তুলে নিলাম। আর ব্যাগটা হাতে করে নিয়ে যেতে লাগলাম। আমার ব্যাগে আমার একটা কাপড় চোপড় ছাড়া আর কোনো কিছুই নেই। লোকটাকে গাড়িতে তুলে দিলাম। বুঝতে পারলাম লোকটা নিজেরই গাড়ি। আর তখন লোকটা আমাকে 100টা টাকা দিল। আর 100 টাকা দিয়ে বলতে লাগলো, তোমার ব্যবহার অনেক ভালো, আর অন্য সব কুলিরা অনেক টাকা দাবি করতো। এত ভারী একটা ব্যাগ তুমি নিয়ে এসেছো, এই নাও, তোমাকে 100 টাকার বদল 200 টাকা দিচ্ছি। আসলে স্যার, আমি আজকে গ্রাম থেকে এখানে এসেছি। স্যার, আপনি কি আমাকে একটা কাজ দিতে পারবেন? যে কোনো কাজ হলেই চলবে। আসলে ঢাকায় প্রথম এসেছি তো, তাই তেমন কোনো কিছুই চিনি না। ঠিক আছে, তাহলে আমার এখানে উঠে পড়ো। আমাদের বাসায় একটা কাজের লোক দরকার। তুমি ওখানে কাজ করবে, আর প্রতি মাসে তোমাকে 7,000 টাকা করে দেওয়া হবে। তারপর আমি ওনার সঙ্গে উঠে পড়লাম। ওনার সঙ্গে ওনার বাসার সামনে চলে আসলাম বেশ অনেকক্ষণ পর, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। ঢাকা শহর, আমি শুনেছি অনেক জ্যাম থাকে, কিন্তু আজকে আমি নিজেই দেখলাম। তারপর আমি বাসায় আসার পর ওনার পেছনে যেতে লাগলাম। আর ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। হঠাৎ করেই কয়েকদিন আগে একটা মেয়ের সঙ্গে আমার ধাক্কা লাগে। আর এই মেয়েটা আমাকে অপমান করে। সেই মেয়েটাকে দেখতে লাগলাম, কারণ মেয়েটার মুখটা কখনোই বলার মতো নয়। মেয়েটা যথেষ্ট পরিমাণে সুন্দরী, কিন্তু ব্যবহারটা যে এতটা খারাপ, তার জন্যই চেহারাটা মনে রেখেছি। এটাও আমাকে দেখে অবাক হয়ে গেল। আর তখন স্যার ওই মেয়েটাকে বলতে লাগলো, সুলতানা, আজকে থেকে এই ছেলেটা আমাদের বাসায় কাজ করবে, বুঝতে পেরেছিস? আর এই ছেলেটাকে সব সময় তোর সঙ্গে রাখবি, কারণ তোরও তো একটা লোকের প্রয়োজন। আর এই ছেলেটা অনেক ভালো, তুই যে কোনো কাজ করাতে পারবি। বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, বাবা, আমি আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। আর এই ছেলেকে এখানে কেন দিয়েছো? কেন? ছেলেটার কি তুমি ব্যাকগ্রাউন্ড কি জানো? যদি কোনো কিছু নিয়ে পালাই তখন কি করবে? আরে, তুই শুধু শুধু ছেলেটাকে সন্দেহ করছিস। ছেলেটা তো ভালো হতে পারে, তাই না? দেখেছিস না কেমন মুখটা মলিন হয়ে আছে? ওর চেহারা দেখি আমি চাকরিটা দিয়েছি। তুই কোনো অমত করিস না, যা তোর মাকে ডাক দে।
আর ছেলেটাকে সমস্ত কাজ বুঝিয়ে দে। ফকিরের বাচ্চা, এবার তোকে এমন শিক্ষা দিব, সেদিন তো তুই আমাকে অনেক বড় বড় কথা বলেছিলি। আজকে থেকে আমি তোকে এমন জ্বালাবো না যে তুই কেঁদে কুল কিনারা পাবি না। ফকিরনির বাচ্চা, আমি অনেক খুশি হয়েছি যে তুই এখানে এসেছিস, তোকে ঠিক মতো শিক্ষা দিতে পারবো। কথাগুলো আমি মনে মনে বললাম আর সামনে এগিয়ে যেতে লাগলাম, আর সেটা আমার পেছন পেছন আসতে লাগলো। আর আমি মাকে বললাম, মা, এই ছেলেটাকে আজকে থেকে আমাদের বাসায় কাজ করবে, বাবা একটু আগে নিয়ে এসেছে, আমি তাকে কাজ দিয়েছি, ঠিক আছে? তারপর আমি ছেলেটাকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলাম। শোন, তুই ভালোভাবে কাজ করবি, যদি কাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করিস বা কোনো কিছু চুরি করার চেষ্টা করিস, তাহলে তোকে কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। ম্যাডাম, আসলে আমি আপনার সঙ্গে ওই দিন অনেক খারাপ ব্যবহার করেছি, মনে হয় তার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আর ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ মনোযোগ দিয়ে করব, কোনো কাজের মধ্যে ক্ষতি হবে না। আর হ্যাঁ, এখন থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি, আর যদি ম্যাডাম বলে না ডাকিস, থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে দিব, বলে দিলাম। যা এখান থেকে, এখন গিয়ে আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি, আপনি রুমে যান, রেস্ট করুন। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম, আর রান্না করে এসে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে গ্লাসে করে ওনার রুমের দিকে যেতে লাগলাম। আর মনের মধ্যে একটা ভয় হতে লাগলো, জানি না উনি আমার উপর কেন এতটা রেগে আছে। আমি তো ওনার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু তবুও উনি আমাকে ক্ষমা করলো না। এসব ভাবতে ভাবতে আমি রুমে চলে আসলাম, আর রুমে এসে দেখি উনি ফোন টিপছে, আর আমি সামনে চলে আসলাম। সামনে এসে আমি ঠান্ডা পানি দিলাম, তখন আমার কাছ থেকে ঠান্ডা পানি নিয়ে উনি খেতে লাগলো। পানি খেয়ে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো, আর আমাকে বলতে লাগলো, তোর সাহস কি করে হয়? তুই আমার রুমে ঢোকার সময় অনুমতি না নিয়ে এখানে প্রবেশ করেছিস। আমার রুমে ঢোকার সময় প্রথমে অনুমতি নিবি, যদি আমি অনুমতি দিই তারপর আমার রুমে আসবি, বুঝতে পেরেছিস? আর যেন এরকম ভুল না হয়। এখন যা, আমার চোখের সামনে থেকে দূর হ। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, আর সেখান থেকে এসে আমাকে যে কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল সেই কাজগুলো করতে লাগলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি রান্না করে এসে কাজ করছিলাম, আর তখন এই স্যারের ওয়াইফ এসে আমাকে বলতে লাগলো দোকানে যাওয়ার জন্য। আমিও দোকানে চলে আসলাম। দোকানে এসে আমি যা যা প্রয়োজন সে সবগুলোকে নিয়ে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তখন আন্টি আমাকে বলতে লাগলো, এরপর থেকে তুমি কাজগুলো একটু তাড়াতাড়ি করবে, বুঝতে পেরেছো? আর আজকে নতুন, তার জন্য তোমাকে বেশি কিছু বললাম না, বুঝতে পেরেছো? আসলে আন্টি, আমি রাস্তাঘাট কোনো কিছুই চিনি না, আর রাস্তাঘাট চিনতে চিনতে একটু দেরি হয়ে গেছে। সরি আন্টি, সামনেবার থেকে আর এমন দেরি হবে না, এবারের মতো আমাকে মাফ করে দিয়েন। তারপর আন্টি চলে গেল, আর আমিও ঘর মুছতে লাগলাম। এত বড় বাড়ি, ঘর মুছতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর তখন এই সিঁড়ি দিয়ে নামতে লাগলো সুলতানা। আমাকে দেখে বলতে লাগলো, কি রে ফকিরের বাচ্চা, তুই এখনো আমার সামনে এসেছিস? জাস্ট সাইড হ, তোর উপর দিয়ে আমি যাব না বল হলে ফকিরনি কোথাকার। ম্যাডাম, আমি তো এখন আপনাকে কোনো কিছুই করলাম না, তবুও আপনি কেন এমনটা করছেন? আমি তো আমার মতোই কাজ করছিলাম। কি রে ফকিরের বাচ্চা, তুই আমার ওপর কথা বলার সাহস কিভাবে পেলি? এই বলে আমি একটা ঠাস করে থাপ্পড় মারলাম, আর থাপ্পড়টা খাবার পরে সে মাথা নিচু করে রাখলো। তারপর সুলতানা চলে গেল। সুলতানা চলে যাওয়ার পর আমি আবারও কাজ করতে লাগলাম। এইভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর ওদেরকে রাতে খাবার শেষ করে আমার জন্য দেখতে পেলাম অল্প খাবার পড়ে আসি, আর আমিও খাবারটা খেয়ে সেদিন মতো ঘুমিয়ে গেলাম। তারপর ফজরের সময় উঠে পড়লাম। ফজরের সময় ঘুম থেকে উঠে আমি অজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে আমি বাসায় ফিরলাম, আর তখনই সুলতানা আমাকে একটা থাপ্পড় মারল, আর বলতে লাগলো, কি রে ফকিরনির বাচ্চা, আমার রুমে সকালবেলা কে চা দিয়ে যাবে বল? এখন আমার সকাল কয়টা বাজে? সকালে 7টা বেজে গেছে, এখন আমার রুমে চা আসেনি কেন? ম্যাম, আসলে আমি রান্না করে সব কিছু রেডি করে গিয়েছিলাম এই একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখনই রুমে যান, আমি এখনই চা বানিয়ে আনছি।
তারপর সুলতানা চলে গেল। সুলতানা চলে যাওয়ার পর আমি রান্না করে এসে তাড়াতাড়ি করে চা বানিয়ে ওনার রুমের কাছে আসলাম। দরজা থেকে আমি অনুমতি নিয়ে ভেতরে গেলাম, আর ভেতরে যাওয়ার পর ওনাকে চা দিলাম। ওনাকে চা দেওয়ার পরে আমি চুপচাপ বের হয়ে আসছি, আর তখন পেছন থেকে আমাকে রাগী কণ্ঠে বলতে লাগলো, কি রে, আমি কি তোকে এখান থেকে যেতে বলছি, নাকি আমি যে পর্যন্ত আমার রুমে থেকে বের হয়ে যেতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুই এখানে দাঁড়িয়ে থাকবি? বুঝতে পেরেছিস এবার? যা। তারপর আমি স্যারের জন্য স্যারের রুমের বাইরে এসে ডাকতে লাগলাম। আর একটু পরে স্যার উঠে আমার হাত থেকে চায়ের কাপটা নিল, আর চা খেয়ে আমাকে বলতে লাগলো, বাহ, তুই তো খুব ভালো চা বানাতে পারিস। যাক, তোকেও আমার পছন্দ হলো। এই দেখো, এই চাটা খাও, অনেক ভালো লাগবে। শোনো, তুমি রান্নাঘরে গিয়ে সবকিছু গোছাতে থাকো, আর বুয়াকে বলবে সবকিছু পরিষ্কার করে রান্না করার জন্য। তুমি তাকে সাহায্য করবে, বুঝতে পেরেছো? আর এসব কাজ শেষ করার পরে বাহিরে গিয়ে তাড়াতাড়ি করে গাড়িটা মুছে দেবে, কারণ আমার মেয়ে একটু পরেই বের হবে। আর তুমি আমার মেয়ের সাথে বডিগার্ড হিসেবে যাবে, কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায়। শোনো, তুমি যদি গাড়ি ড্রাইভ করতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে, কারণ তাহলে আমার আর কোনো ড্রাইভার লাগবে না। আর ওই ড্রাইভার ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। ওই ড্রাইভার ছেলেটা একদম খারাপ, নেশা করে, সেই জন্য আমার একদম ভালো লাগে না। ড্রাইভার নেই দেখে আমি ওকে বাদ দিচ্ছি না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি গাড়ি চালানো শিখে ফেলবো। আর গাড়ি চালানো শিখে ফেললে তো আমার জন্যই লাভ, তাই না? কোনো কিছু করে তো খেতে পারবো, এটাই অনেক। তারপর আমি আমার মতো করে কাজ করতে লাগলাম, আর কাজ করতে করতে সময়টা পার হয়ে গেল। আমিও বাইরে এসে গাড়িটা মুছতে লাগলাম। ড্রাইভারের সঙ্গে বেশ কিছুটা কথা বললাম, ছেলেটা আসলেও ভালো। তারপর আমি বললাম আমাকে ড্রাইভ শেখানোর জন্য, আর তখন উপর থেকে স্যারও বলে দিল। তারপর আমি ড্রাইভিং শিখতে লাগলাম। বেশ 1 ঘন্টা ড্রাইভিং শিখলাম, অনেক ভালোই পারলাম। তারপর আমি আবারও বাড়িতে চলে আসলাম। বাসার ভিতরে এসে আমি কাজ করতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেলাম। আর আমার খাওয়া দাওয়া পরে বসে খেতে হয়, কপাল, একদিন আমারও সব কিছু হবে। তারপর মন খারাপ না করে আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হতেই তখন স্যার আমাকে বলতে লাগলো, এইখানে 2000 টাকা আছে, এই 2000 টাকা দিয়ে নিজের জন্য কোনো জামা কাপড় কিনে নিয়ে এসো, ঠিক আছে? আর আমার মেয়েটার দিকে তুমি ভালো করে খেয়াল রাখবে। ওর কিন্তু অনেক শত্রু, আসলে ওদের শত্রুতা আমার সঙ্গে, কিন্তু ওরা তো আমার সঙ্গে পারবে না, তাই আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ম্যাডামকে বাঁচানোর জন্য। স্যার এই মাসের পর থেকে ড্রাইভারকে চলে যেতে বলবেন, কারণ আমি গাড়ির মধ্যে মদের বোতল পেয়েছি, এই যে দেখুন। তোমার উপর আমার একটা বিশ্বাস আছে যে তুমি এসব নেশা টেশা করো না, আর তোমার চরিত্রটা মোটামুটি ভালো। এই জন্য আমি তোমাকে চাকরিটা দিয়েছি, কারণ ছোটবেলা থেকে আমার অনেক কষ্ট করে বড় হয়েছি, তো সেই জন্য মানুষ কী রকম হতে পারে এটা বুঝতে পেরেছি। এই যে বিশাল সম্পত্তি দেখছো, সব কিছু কিন্তু একদিনে হয়নি, তিলে তিলে হয়েছে। স্যার আপনি শুধু দোয়া করবেন আমি যেন আপনার বিশ্বাসটা বজায় রাখতে পারি। তারপর আমি স্যারের কাছ থেকে চলে আসলাম আর রেডি হয়ে নিলাম। একটু পরে সুলতানা ম্যাডাম রেডি হয়ে নিচে নামল। উনি নীল শাড়ি পরেছে, নীল শাড়িতে ওনাকে সত্যি দারুণ লাগছে, সাথে ম্যাচিং ব্লাউজ আর নীল চুড়ি। ওনাকে দেখে আমি প্রেমে পড়ে গেলাম। হায় হায়, আমি এসব কী ভাবছি, ওনার সঙ্গে তো আমার একদমই যায় না, উনি কোথায় আর আমি কোথায়। তারপরে এসব ভাবতে ভাবতে আমি গাড়িতে চলে আসলাম। আর গাড়িতে আসার পর আমি ড্রাইভারের সঙ্গে সামনে বসলাম, আর উনি পিছনে বসলো। যথারীতি কলেজের সামনে চলে আসলাম। কলেজের সামনে এসে আমি কলেজটার দিকে তাকিয়ে আছি। যদি এখানে আমি পড়তে পারতাম, সেই কপাল তো আর নেই, তাই পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। কলেজটা দেখতে লাগলাম, আর টুকটাক ড্রাইভারের সঙ্গে কথা বলতে লাগলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল।
ম্যাডাম কলেজ শেষ করে বাইরে এসে বলল, এই যে তোমরা এখন দুজন বাসায় চলে যাও, আর এই নাও টাকা, গাড়িটা রেখে যাও, আমি গাড়িটা নিয়ে একটা জায়গায় যাব, বুঝতে পেরেছো? ম্যাম, স্যার আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার পাশে সব সময় থাকি, কোথাও যেন আপনাকে একা যেতে না দিই, কারণ আপনার উপর অনেক অ্যাটাক আসতে পারে। তার জন্য প্লিজ ম্যাম, আপনি আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার সঙ্গে আয়, আর তুই তো গাড়ি চালাতেই পারিস, ঠিক না? আমাকে পার্কে নিয়ে চল। কিন্তু ম্যাম, আমি তো গাড়িটা ভালো করে চালাতে পারি না, তাছাড়া আমার তো লাইসেন্সও নেই, পুলিশে দেখতে পারলে আমার অবস্থা খারাপ করে দেবে। আরে এত সমস্যা নেই, আমি আছি, তুই যা। আমাকে দেখলে পুলিশ এমনিতেই স্যালুট করা শুরু করে দিবে, আর আমি তোকে গাড়ি চালানো শিখিয়ে দিচ্ছি। তারপর আমি গাড়িতে বসলাম আর গাড়ি চালাতে লাগলাম। যেহেতু সকালবেলা একটু শিখেছি তাই মোটামুটি পারি, আর ধীরে ধীরে পার্কে চলে আসলাম। উনি আমাকে পেছন থেকে কখন কি করতে হবে সেটাও ভালো করে বুঝিয়ে দিল। বুঝলাম না উনি এত ভালো ব্যবহার কেন করছে। তারপর পার্কে চলে আসলাম, আর পার্কে এসে উনি নেমে পড়ল। আমিও গাড়িটা নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলাম। ভালোই লাগছে এখন। সামনে এগিয়ে গেলাম, আর এগিয়ে যেতেই দেখি আমার জন্য হিমেল বসে অপেক্ষা করছে। আর তখন হিমেল আমাকে বলতে লাগলো, হ্যালো সুইটহার্ট, কেমন আছো? তোমার জন্য সে কখন থেকে আমি ওয়েট করছি, কিন্তু তোমার আসার কোনো নামই নেই। আরে আর বলো না, কালকে একটা ছোট লোককে বাবা আমার বাসায় এনেছে কাজ করার জন্য, আর এটা আমার গাড়ি চালানোর পরে না, আর বাবা বলছে এটা নাকি আমাদের বাসায় কাজ করবে, তার জন্য গাড়ি একটু পিছন থেকে শেখাতে শেখাতে আসলাম। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি এত স্ট্যান্ডার্ড একটা মেয়ে, তোমার বাবা মা তোমাকে এই নামটা কেন রাখলো বলো তো? তোমার এই নামটা কি তোমার সঙ্গে যায় বলো? সেটা তো আমিও জানি, কিন্তু সবাই তো আমাকে অ্যাঞ্জেল বলেই ভালোবাসে, চিনে। তুমি তো জানোই যে সবাই আমাকে অ্যাঞ্জেল বলেই ডাকে, তুমিও অ্যাঞ্জেল বলেই ডাকবে। আজকে তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি রুমে নিয়ে যাই, আর রুমে নিয়ে গিয়ে তোমাকে অনেক আদর করি। না, এটা না, তুমি বিয়ের পর আমাকে আদর করতে পারবে, বিয়ের আগে আমি এটা করতে পারবো না, কারণ আমার বাবা মা একটাবার জানতে পারলে আমার কি অবস্থা করবে তুমি সেটা নিজেও ভাবতে পারবে না। তোমার সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু তোমার এই বিষয়টা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। আমার বন্ধু বান্ধব তার গার্লফ্রেন্ডের সঙ্গে রুম ডেট করে, কিন্তু তোমাকে আমি কতবার বলছি তুমি রুম ডেট করতেই চাও না কেন? এত সমস্যা কোথায়? আমি তো সকল সেফটি মেনটেন করব, তাই না? এটা ছাড়া আমি তোমার সঙ্গে সব কিছুই করতে পারবো, প্লিজ তুমি আমাকে এটা করতে বাধ্য করো না, কারণ কারণ এটা আমার সবচেয়ে অপছন্দ। তারপর আবার বিয়ের আগে এসব করা পাপ, বুঝেছো? দেখো, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। আচ্ছা শোনো, এখন কাজের কথা বলি। আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? পরে আমি তোমাকে দিয়ে দিব। আমার একটা বিজনেসের জন্য টাকার প্রয়োজন। তুমি তো আমাকে বলেছিলে যে নিজে কিছু করার জন্য তুমি আমাকে 10 লাখ টাকা দিতে পারবে, প্লিজ। কি বলছো এসব তুমি? আমি তো তোমাকে এতদিন মোটামুটি অনেক টাকাই দিয়েছি, তুমি বিভিন্ন সময় আমার কাছ থেকে টাকা নিয়েছো। আচ্ছা, আমি কি এখন চাকরি করছি? বাবার অফিস, আম্মা আছে, এখান থেকে আমি কি করে তোমাকে টাকা দিব? তুমি তার মানে আমাকে বিশ্বাস করছো না? তুমি মনে করছো আমি তোমার সঙ্গে প্রতারণা করছি, তাই না? ঠিক আছে, থাক, লাগবে না। আমি তো শুধু চেয়েছিলাম আমাদের ভালোবাসাটা যেন পূর্ণতা পায়, সেজন্য আমি একটা বড় বিজনেস দাঁড় করাই, কিন্তু তুমি তো আমাকে টাকাগুলো দেবে না। এদিকে আমি গাড়িটা পার্ক করি, ওনাদের কথাবার্তা আড়াল থেকে শুনতে লাগলাম। যদিও ইচ্ছে ছিল না, কিন্তু পাশাপাশি বসেছিলাম, মানে ওদের পেছনে বেঞ্চে বসেছিলাম, কিন্তু ওরা আমাকে দেখতে পায়নি। আর আমি পেছনে বেঞ্চে বসে বসে ফোন টিপছিলাম। যদিও তেমন ভালো একটা ফোন না, তবুও এটার মধ্যেই সময় পার করছিলাম আর কি। তারপর আমি ওদের কথা শুনতে লাগলাম, ওরা কী সব নিয়ে কথা বলছে। আমি এই ছেলেটার কথাবার্তা দেখে বুঝতে পারলাম যে ছেলেটা সুবিধার লোক নয়। আমি কথাবার্তাগুলো রেকর্ড করতে লাগলাম, যদি কোনো সময় কাজে আসে। দেখো, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি বিশ্বাসের কথা এখানে বলি নাই,
আমি বলছি যে আমি টাকাগুলো তোমাকে কিভাবে দিব বলো? আমি বাবার কাছ থেকে টাকাগুলো কিভাবে নিব? আমার তো কোনো কিছু বলে বাবার থেকে টাকাগুলো নিতে হবে, তাই না? তাও আবার এতগুলো টাকা। আমি কোনো কিছু জানি না, তুমি যেভাবেই পারো তুমি আমাকে ম্যানেজ করে দিবে। আমি জানি তুমি আমার জন্য একটু কষ্ট করলেই তুমি এটাও করতে পারবে। প্লিজ আমার জন্য না হয়। ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় গেলাম। যদি টাকা ম্যানেজ করতে পারি তাহলে কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো, বুঝতে পেরেছো? কারণ আমার তো সুযোগ খুঁজতে হবে না? এদিকে আমি পাশেই বসেছিলাম। তারপর আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে আমি অপেক্ষা করতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই সুলতানা এসে গাড়িতে বসে পড়ল। আমি ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম। এখন মোটামুটি ভালোই পারি, কোনো সমস্যা হচ্ছে না। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি গাড়িটা পার্ক করে দেখি ম্যাডাম চলে গেছে। আমিও এসে ফ্রেশ হয়ে আন্টির কাছ থেকে খাবার নিয়ে খেয়ে নিলাম। তারপর আমি কাজ করতে লাগলাম। আর এইভাবেই হয়ে গেল আরও কয়েকটা দিন। এই কয়েকদিনে স্যার আমাকে অনেক পছন্দ করেছে। আন্টিও আমার সঙ্গে সুলতানা ম্যাডামের মতো এত খারাপ ব্যবহার করে না। উনি আমার সঙ্গে বেশ ভালোই ব্যবহার করে। একদিন আমি রাতের বেলা কাজ করে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। সিয়ামের সঙ্গে চ্যাটিং করছিলাম। হিমেল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন বুদ্ধিটা কি আদৌ ঠিক হবে কি না, না আমি না কিছুতেই বুঝতে পারছি না। বাবা আজকে রাতে 10 লাখ টাকা এনে বাড়িতে রেখেছে। এখন কি করব তুমি বলো? আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা কি বলবো? তোমার বাবা আজকে 10 লাখ টাকা এনে রেখেছে, তাহলে তো ভালোই। মনে হয় উনি কালকে ব্যাংকে জমা করে দিবে। আর ব্যাংকে জমা করার আগেই কিন্তু তোমার টাকাগুলো সরাতে হবে যে কোনোভাবে। আমি যদি টাকার ব্যাগটা চুরি করে তোমার কাছে লুকিয়ে দিয়ে দিই, তুমি আমাদের বাসার সামনে এসে টাকাগুলো নিয়ে গেলে, তারপর ব্যাগ এনে আমি ওই ছোট লোক বাচ্চার শাহরিয়ারের রুমে রেখে আসি, তাহলে কেমন হবে? হ্যাঁ, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর যেহেতু ওই ছেলেটা সহজ সরল, তাই সহজেই ওর ওপর দোষ চাপিয়ে দিতে পারবে, আর কোনো সমস্যাও হবে না। আমিও আমার ব্যবসাটা দাঁড় করাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার এটা জানি কেমন লাগছে, কারণ ওই ছেলেটা সহজ সরল। ওই ছেলেটা আমাদের বাসায় কাজ করে, কারণ ওর নাকি বাবা মা কেউ নাই। কিছুদিন আগে নাকি তার মা অসুস্থতার কারণে মারা গেছে। দেখো, এসব সেন্টিমেন্ট দিয়ে কোনো জীবন চলবে না, বুঝতে পেরেছো? জীবনে কোনো কিছু পেতে হলে, জীবনে সুখ থাকতে হলে কোনো কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। আর ওই ছেলের জন্য তোমার এত দরদ উতলে পড়ছে কেন? তুমি কি তাকে ভালোবাসো? আরে না, তুমি কি সব বলো? কোথায় আমি আর কোথায় ওই ছেলে? আর আমি মাঝে মধ্যে লক্ষ্য করেছি ছেলেটা নীরবে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। হয়তো ছেলেটা আমাকে পছন্দ করে, কিন্তু ভয়ের কারণে কোনো কিছুই বলতে পারে না। যেহেতু আমি একটা মেয়ে, তাই খুব ভালো করে এটা বুঝতে পারি যে আমি কোনো কিছুই বলি না, কারণ কিভাবে বলবো? আর আমি এমনিতেই ছোট লোকটাকে নানাভাবে অপমান করি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি টাকার ব্যাগটা রেখে আসার সময় তুমি একটা চিরিকুট সেইখানে রেখে আসবে। চিরিকুটটা আমি লিখে দিব, বুঝতে পেরেছো? তোমার বাবা যদি জানতে পারে যে ছেলেটা তোমার জন্য চিরিকুট লিখেছে, তাহলে তাকে এমনিতেই বাড়ি থেকে বের করে দিবে। আর টাকা চুরির জন্য তো আরও জমে যাবে। কিন্তু আমার কেমন জানি লাগতেছে, কারণ একটা মানুষের ওপর শুধু শুধু কেন দোষারোপ করব? আর ছেলেটা এমনি তো ভালো, আর বাবা তাকে অনেক বিশ্বাস করে। বাড়িতে সব কাজ প্রায় একাই করে দেয়। তার মানে তুমিও চাও না যে আমরা ভালো থাকি? তুমি কি চাও না যে আমি আমার বিজনেস দাঁড় করাই? আমি আমার বিজনেস দাঁড় করিয়ে তোমাকে আমি ঘরে তুলে নিব। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ তুমি টাকাগুলো দাও, আমার খুব দরকার। দেখো, আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার জন্য আমি এত কিছু করছি। আর ভালোবাসার জন্য না হয় একটু স্যাক্রিফাইসই করলাম, ঠিক আছে? তুমি তাহলে একটু পরে চলে আসো, আমি মেসেজ দিলে তারপর বাসার সামনে আসবে, আর আমি টাকার ব্যাগটা নিয়ে আসি, ওকে? তারপর সুলতান কল কেটে দিল। আর কল কেটেই যাওয়ার পরে আমি মুচকি হাসি দিলাম, কারণ এটাই সুযোগ। আমি টাকাটা নিয়ে কোথায় যাব সেটা কেউ খুঁজেই পাবে না। এতদিন ধরে আমি এটার অপেক্ষায় ছিলাম। এটা নিয়ে তুমি আমার পঞ্চম শিকার। তোমার মতো মেয়েদেরকে
এভাবেই ব্যবহার করা উচিত, ব্যবহারের শেষে ফেলে দেওয়াই উচিত। কিন্তু তুমি তো তোমার দেহটা দেবে না, তাই এই টাকাটাই হা 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 হা। আমি কল কেটে দেওয়ার পর রুম থেকে বের হলাম, আর রুম থেকে বের হয়ে চুপি চুপি বাবার রুমে চলে আসলাম। আর রুমে এসে বাবার বিছানার থেকে আলমারির চাবিটা নিয়ে আলমারিটা আস্তে আস্তে খুললাম। আর আস্তে আস্তে খোলার পর দেখতে পেলাম কালো ব্যাগের মধ্যে টাকা ভর্তি। তারপর আমি ব্যাগটা বের করে আলমারিটা সেভাবে রেখেই দিলাম, আর ব্যাগটা নিয়ে আমি চলে এলাম। তারপর নিচে আসার পর গেট খুললাম। এদিকে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই বুঝতে পারলাম গেটের মধ্যে শব্দ হচ্ছে। কারণ গেটের কাছাকাছি হলো আমার ছোট্ট একটা রুম, আর সেখানেই আমি থাকি। তারপর আমি তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে দেখতে লাগলাম সুলতানা ম্যাডাম হাতে একটা ব্যাগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো করে দেখার জন্য আমি বাইরে বের হলাম, আর বের হয়ে আমি দেখতে পেলাম সেদিনের ছেলেটার সঙ্গে সুলতানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর ছেলেটা অনেক খুশি। আর তখন সুলতানা নিজেই ব্যাগটা খুলে টাকাগুলো দিতে লাগলো, আর ছেলেটা তার ব্যাগে নিতে লাগলো। তারপর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসলাম, আর রুমে এসে আমি যথারীতি ঘুমিয়ে গেলাম, কারণ অনেক রাত হয়েছে। কালকে সকাল সকাল উঠে আবার আমাকে কাজ করতে হবে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমি উঠে তো অবাক, কারণ স্যার আমার সামনে দাঁড়িয়ে আছি। স্যার তো কখনো এই রুমে আসে না, আর সঙ্গে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, আন্টি, সুলতানা। আর তখন আন্টি বলতে লাগলো, তোকে আমরা অনেক বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করে কিন্তু তোকে আমাদের বাসায় এনে থাকতে দিয়েছিলাম, কারণ তুই অনেক অসহায় ছিলি, আর আমরা শুধুমাত্র অসহায়কে সাহায্য করেছিলাম। কিন্তু তুই এইভাবে আমাদেরকে ধোঁকা দিবি এটা কখনো ভাবতে পারিনি আমি। মা, আমিও তো কোনো বিশ্বাস করতে পারছি না, কারণ এই ছেলেটা এই কাজ করবে। আল্লাহ, এখন আল্লাহই জানে এতগুলা টাকা কি করছে সে। দেখ, আমি তোকে বিশ্বাস করে আমি আমার বাসায় এনে ঠাঁই দিয়েছিলাম, কারণ তুই ছিলি অনেক অসহায়। তোর পিতামাতা সবাই মারা গেছে, তার জন্য আমি দয়া করে এখানে এনেছিলাম, আর নিজেই কাজ দিয়েছিলাম। আর তুই কিনা সেই বিশ্বাসের অমর্যাদা করলি। আমার এতগুলো টাকা কি করেছিস? তুই জানিস এই টাকাগুলো আমার কতটা প্রয়োজন ছিল? দেখুন আপনারা এসব কী বলছেন, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর টাকা, আমি তো কোনো টাকার ব্যাপারে কোনো কিছুই জানি না। আপনারা শুধু শুধু আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন কেন? দেখেছো বাবা, ছোট লোকের বাচ্চার আবার মুখে মুখে তর্ক করছে। আমি তোমাকে বলছিলাম না যে এই ছোট লোক এই কাজে রেখো না, কারণ ছেলেটার আমার একদমই পছন্দ নয়। তুমি তো আমার কথা শুনলেই না। তুমি তো আমাকে বলেছিলে যে এই ছেলেটা অনেক ভালো, ভালো ভালো কাজ করে, তার জন্য আমি রেখেছি। তুই এখন আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম না। আর তুই আমার মেয়েকে লাভ লেটার দেওয়ার চেষ্টা করিস? কি যোগ্যতা আছে তোর যে তুই আমার মেয়েকে ভালোবাসার কথা বলিস? আমি এই কথাটা শুনে চুপ করে রইলাম, কারণ আমি তো তাকে ভালোবাসি, এটা সত্যি। কিন্তু তাকে তো আমি কখনোই বলিনি যে আমি তাকে অনেক ভালোবাসি। তাহলে ওরা কীভাবে জানতে পারলো? তখন আবারও আন্টি বলতে লাগলো, তোর কি কোনো যোগ্যতা আছে যে আমার মেয়ের সঙ্গে দাঁড়ানোর? আমার মেয়ের প্রতি মাসের খরচ কত হয় জানিস? আরে তুই যে টাকা বছরে ইনকাম করবি, আমার মেয়ের সেটা একদিনের খরচ, বুঝতে পেরেছিস? আগে নিজে পেট ভরে খাবার খা, তারপর আমার মেয়ের কাছে আসার চিন্তা করিস। তোর মতো সন্তানকে যে জন্ম দিয়েছে তার মনে হয় কোনো ভুল ছিল। আন্টি আপনারা এসব কী বলছেন? দেখুন, আমি যাই কিছু করি না কেন, আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মৃত মায়ের নামে একটা কথা বলবেন না, কারণ আমি এটা সহ্য করতে পারছি না। কেন, এখন কি শরীরে লাগছে, তাই না? যখন আমাকে ভালোবাসি কথাটা বলতি, তখন আমার সঙ্গে বাজে বাজে কথা বলতি, তখন তো তোর খুব মজা লাগতো, তাই না? আমি কতবার বলছি যে আমার সঙ্গে তুই এসব ব্যবহার করিস না, আমি কিন্তু সহ্য করব না। দেখুন, আপনি মিথ্যা কথা বলবেন না। আমি আপনার সঙ্গে কোনোদিনও ভালোভাবে কথাই বলিনি, আর আপনি তো সবসময় আমাকে অপমান করে কথা বলতেন। আমি কি আপনার কোনো কথার প্রতিবাদ করেছি? মানে কি, আমি মিথ্যে কথা বলছি, তাই না? তোর সাহস তো কম না?
তুই নিজে তো অনেক বড় দোষ করেছিস, তারপর আবার আমাকে এখন দোষারোপ করছিস। বাবা, এই ছেলেটাকে এইভাবে বললে হবে না, ওকে তুমি পুলিশে ধরিয়ে দাও। হ্যাঁ, সেটাই তো করতে হবে, কারণ আমার 10 লাখ টাকা নিয়েছে। এই 10 লাখ টাকা তোকে যদি বিক্রিও করা হয় তবুও তো হবে না, কিন্তু তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলি না। স্যার, আমি আপনার হাত জোর করে বলছি, আমি সত্যিই আপনার টাকাগুলো নিইনি। আর আমি কালকে দেখেছিলাম যে ম্যাডাম একটা ছেলেকে টাকাগুলো দিচ্ছে রাত 1টার দিকে। বাবা, দেখেছো এই ছেলেটা আমার নামে কি সব বলছে বাজে বাজে। তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে, নাকি তুমি যদি ওর কথায় বিশ্বাস করো তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাব, কারণ আমার এসব মিথ্যে অপবাদ একদম সহ্য হয় না। তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে নাকি পুলিশকে কল দিবে? ঠিক আছে, তোমার কোনো কল দিতে হবে না, আমি নিজেই কল দিচ্ছি। এরকম ভয়ঙ্কর চোরকে বাসায় রাখা ঠিক হবে না। তারপর ওরা পুলিশকে কল দিল, আর পুলিশকে কল দেওয়ার পরে পুলিশ 15 মিনিটের মধ্যে চলে আসলো। পুলিশ আমাকে ধরে নিয়ে থানায় চলে আসলো, আর থানায় আনার পর 3 দিনের রিমান্ড দেওয়া হলো। আর এই 3 দিনের রিমান্ডে আমাকে অসহ্য যন্ত্রণা দেওয়া হলো। আমাকে স্বীকার করার জন্য শেষ পর্যন্ত আমি স্বীকার করিনি, কারণ যেটা আমি করিনি সেটা কেন স্বীকার করব। তবে আজকে যে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন, একদিন আমিও টাকা ইনকাম করব। আমি হব বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তারপর আমাকে 3 দিনের রিমান্ড শেষ করে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আর না হলে টাকাগুলো পরিশোধ করতে হবে, কারণ টাকাগুলো তো পরিশোধ করতে পারবো না, তার জন্য আমাকে জেল খাটতে হবে। তারপর এভাবেই দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যেতে লাগলো। আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাকে কেউ সন্দেহ করতে পারলো না। ছেলেটা আমাকে হয়তো দেখে নিয়েছিল, তার জন্য আমাকে এসব বলেছে। ভর্তি করে কেমন কায়দাটাই না করলাম আমি। আমার এইভাবে কয়েকদিন ভালোই চলছিল, আর তখনই হিমেলের কাছ থেকে অবহেলা পেতে শুরু করলাম। আর আমি বারবার হিমেলকে জিজ্ঞেস করতাম, তুমি কেন এমনটা করছো? আর একদিন হঠাৎ করেই হিমেলের সঙ্গে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি হিমেলের সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তার বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কেউই তার খোঁজ জানে না। আর একটা সময় জানতে পারি যে হিমেল আমার সঙ্গে প্রতারণা করেছে, টাকা নিয়ে চলে গেছে। শুধু আমি নয়, এরকম আরও অনেকজনের সাথেই হিমেলের এমনই করেছে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি এত বড় ভুল কিভাবে করতে পারলাম? হিমেল আমাকে কখনো ভালোবাসেনি। তারপর আমি হাঁটতে হাঁটতে সেই ছেলেটার রুমে চলে আসলাম। এর মধ্যে আর কখনো আসা হয়নি। আমি এই ছেলেটার রুমে ছেলেটার একটা ব্যাগ দেখতে পেলাম। ইচ্ছে হলো ব্যাগটা খুলে দেখার জন্য, আর ব্যাগটা খুলে দেখার পরে আমি ব্যাগের মধ্যে একটা ডায়েরি পেলাম। আর ডায়েরিটা পেয়ে আমি ডায়েরিটা নিয়ে আমার রুমে চলে আসলাম। আর আমার রুমে এসে ডায়েরির একটা পাতা খুললাম, আর ডায়েরির একটা পাতায় লেখা, জীবনে কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখার পর বুকের মধ্যে কেমন যেন অন্যরকম অনুভূতি হলো। তারপর সেখানে তারিখটা দেওয়া আছে, আর তারিখটা দেখেই বুঝতে পারলাম সেদিন আমি ছেলেটাকে থাপ্পড় মেরেছিলাম। ছেলেটার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। আর এরপরেই দেখলাম তার মায়ের মৃত্যুর তারিখ। কিভাবে কি হয়েছিল আমি সবটাই পড়তে লাগলাম। আর কয়েকটা পৃষ্ঠা পরে আবার আমাকে নিয়ে লেখা। আমি আবার নিজেকে নিয়ে পড়তে লাগলাম। অনেক হাসি পাচ্ছে, কিন্তু ছেলেটা অনেক ভালোবাসে আমাকে, এটা তার ডায়েরিটা পড়েই বুঝতে পেরেছিলাম। সেখানে লেখা ছিল, তোমাকে আমি কখনো বলবো না ভালোবাসি। যদি কোনোদিন তোমাকে আমি পরিবর্তন করতে পারি, আমার মতো করতে পারি, একটা বাঙালির মেয়ের মতো করতে পারি, সেদিন তোমাকে নিজের বউ করে আনবো। কিন্তু আমি তোমাকে কখনোই বলতে যাব না সুলতানা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নীল শাড়ি পরলে অসম্ভব সুন্দর লাগে, আর তোমাকে আমি দূর থেকে না হয় ভালোবাসবো, কারণ তোমার আমার চাওয়াটা যে অনেক দূরে, এটা কখনো সম্ভব না। তারপর আর কোনো কিছু লেখা নেই। ডায়েরিটা পড়ে কেমন যেন ওর প্রতি একটা মায়া হলো। ডায়েরিটা আমি বুকে জড়িয়ে ধরলাম, কারণ আমি অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলেছি। এখন আমি ওর শূন্যতা বুঝতে পেরেছি। এইদিকে আমার 2 বছরের সশ্রম কারাদণ্ড শেষ হয়ে গেল, আর আমি বাইরে বের হয়ে অনেক কষ্টে একটা গার্মেন্টসে কাজ নিলাম। আর গার্মেন্টসে কাজ নিয়ে আমি টাকা জমাতে লাগলাম। এভাবে পার হয়ে গেল আরও বেশ কয়েকটি মাস। নতুন একটা কোম্পানি দাঁড় করিয়েছি, সবেই দিনরাত পরিশ্রমের ফলে হয়েছে। মানুষ চাইলে সব কিছুই পারে,
শুধুমাত্র চেষ্টা করার প্রয়োজন। আমি একদিন অফিসে বসে কাজ করছিলাম, আর তখনই পিয়ন এসে আমাকে বলতে লাগলো, স্যার, আপনার সঙ্গে একজন কথা বলার জন্য এসেছেন। উনি মনে হয় আপনাদেরকে কোনো একটা কাজ দিতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম কেন এসেছেন, তারপর আমাকে এটাই বললো। আমি কি ওনাকে পাঠিয়ে দেব? ঠিক আছে, তুমি তাকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি, আর আমাদের জন্য 2টা কফি নিয়ে আসবে, ঠিক আছে? আর কফিটা ভালো করে নিয়ে আসবে কিন্তু। আর তখনই একটা লোক প্রবেশ করলো। লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে যে লোকটা অনেক বড় কোম্পানির এমডি। উনি এসে বসলো, আর আমি ওনার সঙ্গে কথা বলতে লাগলাম। তখন উনি আমাকে বলতে লাগলো, তোমার প্রোডাক্টগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আর আমি চাই আমার যতগুলো কাজ আছে সেগুলো তুমি করে দেবে, কারণ তোমার শ্রমিক অনেক ভালোভাবে কাজ করে দিতে পারে। আমি আমার সকল কাজ তোমাকে দিয়ে করাতে চাই। তার জন্য তুমি ভালো একটা অ্যামাউন্ট পাবে, আর তোমার কোম্পানিটাও নতুন, তাই তোমার কিছু লাভ হবে। স্যার, আপনি আমার এখানে এসেছেন এতে আমি অনেক বেশি খুশি, কারণ আমার মতো একটা ছোট ব্যবসায়ীর সঙ্গে আপনি এত বড় হয়েও আমার কোম্পানিতে এসেছেন, এটাই আমি অনেক বেশি খুশি হয়েছি স্যার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে খুশি রাখার জন্য। আরে, আমাকে এভাবে বলার দরকার নেই, কারণ তোমার প্রোডাক্টগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, তাই তোমার সঙ্গে আমি ডিল করতে এসেছি। আর এখন থেকে তুমি বাজারের কাউকে প্রোডাক্ট দিবে না, শুধুমাত্র আমাকে দেবে, বুঝতে পেরেছো? তারপর আমি ওনার সঙ্গে কথা বলতে লাগলাম, আর ওনার সঙ্গে কথা বলে বেশ অনেকটা ভালো লাগলো। যাওয়ার সময় উনি আমাকে 5 লক্ষ টাকার একটা চেক লিখে দিলেন। তারপর আমি ব্যাংকে এসে টাকাগুলো নিয়ে আমি কাজে লাগলাম। তারপর আমাকে আর পিছনে তাকাতে হয়নি। কিছুদিনের মধ্যেই আমি অনেকটা উন্নতি করে ফেলি। এখন আরেকটা কোম্পানি আমি চালু করতে যাচ্ছি। তারপর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আর একদিন আমি বসে অফিসে কাজ করছিলাম, আর রফিক সাহেবের সঙ্গে কথা বলছিলাম। তখনই পিয়ন এসে বলতে লাগলো, স্যার, আপনি যে বলেছিলেন নতুন কোম্পানির জন্য কিছু লোক লাগবে, তার জন্য সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আমি কি সবাইকে পাঠিয়ে দিব স্যার? ঠিক আছে, আপনি সবাইকে এক এক করে পাঠিয়ে দিন, আমি ওনাদের সঙ্গে কথা বলছি। আর ম্যানেজার সাহেবকে আমার রুমে আসতে বলবেন এখনই। কিছুক্ষণ পরেই ম্যানেজার চলে আসলো। ম্যানেজার এসে বসলো। তারপর এক এক করে আমি ইন্টারভিউ নিতে লাগলাম। হঠাৎ করে আমি একজনকে দেখে দাঁড়িয়ে গেলাম, কারণ এই যে সুলতানা নিজেই আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। আমি কোনো কিছুই বুঝলাম না। সুলতানা তো এখানে আসার কথা নয়। আমি নিজেকে সামলিয়ে বসে পড়লাম, আর সুলতানা আমাকে দেখে তো অবাক হয়ে গেল। তারপর ম্যানেজার ওনাকে প্রশ্ন করতে লাগলো। আমি শুধুমাত্র তাকিয়ে আছি, কারণ চেহারার মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন আর আগের মতো সে সৌন্দর্য নেই, কালো হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কম দামে একটা 3 পিস পরে এসেছে। আমি ম্যানেজার সাহেবকে চোখ দিয়ে ইশারা করলাম এগিয়ে সিলেক্ট করার জন্য। আর একে একে সবাই ইন্টারভিউ দেওয়া শেষ হলে কিছুক্ষণ পরে আমি ম্যানেজার সাহেবকে দিয়ে ঘোষণা করলাম মোট 9 জনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে সুলতানা রয়েছে। আর তখনই রফিক সাহেব কল দিল, আর রফিক সাহেব কল দিয়ে বলতে লাগলো, শাহরিয়ার, আমার প্রোডাক্টগুলো কবে পাবো? তুমি যদি কালকের মধ্যে আমার প্রোডাক্ট দিতে পারো, তাহলে আমি তোমাকে কালকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দিতে পারবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বিকেলবেলা আপনার সকল কাগজগুলো পাঠিয়ে দিয়েছি, আর কালকে মনে হয় প্রোডাক্টগুলো দিতে পারবো। চিন্তা করবেন না আপনি। শুনতে পারলাম তুমি নাকি নতুন অফিস নিয়েছো, তা ভালোই তো হয়েছে। তুমি খুব অল্প দিনের মধ্যেই এত কিছু করে ফেলেছো, সবে তোমার পরিশ্রমের ফল, আর তোমার মেধা আছে বলতে হবে। আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে কিন্তু আমি এত কিছু করতে পারতাম না। আপনি আমাকে সাহায্য করেছেন বলেই, আপনি আমাকে কাজটা দিয়েছেন বলেই আমি এতটা উন্নতি করতে পেরেছি, না হলে আরও অনেক সময় লাগতো। সত্যি আমি তোমাকে দেখে অনেক অবাক হয়ে গেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে অনেক দিন সময় লাগিয়ে দিত, কারণ তুমি যে এত অল্প সময়ের মধ্যে এত কিছু করে ফেলবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। তারপর এভাবে ওনার সঙ্গে কথা বলতে লাগলাম, আর সবাইকে বললাম কালকে থেকে জয়েন করার জন্য। তারপর আমিও বাসায় চলে আসলাম গাড়ি দিয়ে,
আর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি খাবার খেয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি আমার মতো কাজ করছি। তারপর আমি পিয়নকে বললাম সুলতানাকে আমার রুমে পাঠানোর জন্য। একটু পর সুলতানা এসে বসলো আর তখন আমাকে বলতে লাগলো, তুমি যে এখানে থাকবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। সত্যিই আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো কারোর সাথে এমন করবো না। দেখো আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি। আমি আর আগের মতো অহংকারী নেই। দেখুন, আমি আপনাকে এটার জন্য ডাকিনি। আমি আপনাকে ডেকেছি নতুন একটা প্রজেক্টের জন্য। আমি চাই এই প্রজেক্টের মধ্যে আপনি সম্পূর্ণ লিড দিবেন। আমি বলছি তো আমি আর কখনো এমন করবো না। তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলছি। আমি আর সত্যি আগের মতো নেই। আমাদের অফিসটা কে যেন কিনে নিয়েছে, কে যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিনেছে। আর বাবা মা আমরা এখন বস্তিতে থাকি। আর তোমার বিষয়টাও বাবা মা জেনে গিয়েছে যে আমি এই কাজটা করেছি। দেখুন, আমি আপনাদের অফিসের খবর তেমন কোনো কিছুই জানি না। আপনাদের যে অফিসের প্রোডাক্টগুলো তার চেয়ে কম দামে আমি সেটা বাজারে ছেড়েছি। এটার জন্যে হয়তো আপনাদের অফিস লস হয়ে গেছে। তবে অনেক কিছু ছিল আপনাদের অফিসটা দেউলিয়া করার জন্য। শাওরিয়ার, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত যে সময় কাটে না। প্রতিটা রাতেই তোমার জন্য কান্না করি। এই যে দেখো আমার চোখের নিচে হলো দাগ পড়ে গেছে। তারপর আমি উঠে তাকে একটা ঠাস করে থাপ্পড় মারলাম। আর থাপ্পড়টা খাবার পরে সুলতানা মাথা নিচু করে ফেলল। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আমিও হাসতে লাগলাম, কারণ তোমার জন্য তো আমি অনেক কষ্ট পেয়েছি। এখন তোমাকে কি করে কষ্ট না দিই? 2 বছর জেল খেটেছি তোমার জন্য। তারপর আমি ম্যানেজারকে বললাম আমার জন্য একটা মেয়ে পিয়ে এনে দেওয়ার জন্য, কারণ সুলতানাকে জ্বালাতে হবে। তারপর পুরোটা সময় সুলতানা কান্না করলো। আমি সেটা সিসি ক্যামেরায় দেখেছি। অফিস ছুটি হলো, আর ছুটি হওয়ার পর দেখলাম সে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। আমি ওর সামনে একটাবার গাড়ি থামালাম, আর গাড়ি থামিয়ে আবারও যেতে লাগলাম। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। আর এইভাবেই পার হয়ে গেল 2টা দিন। নতুন মেয়েটা এসে আমার সঙ্গে কাজ করে। স্যার, আপনার কি কোনো কিছু লাগবে? আপনার কোনো কিছু লাগলে আমাকে বলতে পারেন স্যার। আমি এখনও বিশ্বাস করতে পারছি না আপনার সঙ্গে আমি কাজ করতে পারবো। আপনি অল্প সময়ের মধ্যে এতটা দেশের মধ্যে আলোচনায় আসবেন সেটা কখনোই ভাবিনি। আপনাকে নিয়ে তো এখন পত্র পত্রিকায় প্রতিদিন নিউজ হয়। ঠিক আছে, তোমার যেতে হবে না। আমি তোমাকে বলছি ও আমাদের জন্য কফি এনে দেবে। তুমি এখানে বসে থাকো। তোমার মতো সুন্দরী মেয়ে কি কাজ করাটা মানায়? তারপর আমি ফোন করে সুলতানাকে আমার রুমে আসতে বললাম, আর সুলতানা আমার রুমে আসলো। সুলতানা এসে দেখে আমি তিশার সঙ্গে হেসে হেসে গল্প করছি। তারপর আমি সুলতানাকে বললাম আমাদের জন্য কফি নিয়ে আসার জন্য, আর সুলতানা চলে গেল। কফি খাওয়ার শখ থাকলে বাইরে থেকে একা একাই খেয়ে আসলেই পারতে। আমাকে দিয়ে কেন শুধু শুধু কাজ করাচ্ছ? ও আমাকে দেখাচ্ছে আমি প্রেম করছি, তুমি আমার জন্য জিনিসপত্র নিয়ে আসো। শয়তান, তোরে আমি এমন শিক্ষা দিব এটা তুই ভাবতেও পারবি না। তোকে আমি এখন এতটা ভালোবাসি আর অথচ তুই আমাকে দাম দিস না। আর আমাকে কত কষ্ট দিবি তুই? আমি একটা কফির জন্য খুব বেশি ঝাল দিলাম মরিচের গুঁড়া দিয়ে। কফিটা বানিয়ে আনলাম, তারপর কফিটা দিলাম, আর আমি দাঁড়িয়ে রইলাম। কফিটা মুখে দিতেই মনে হলো আমার মাথাটা পুরো ঘুরাচ্ছে। তারপর আমি তিশাকে বললাম এখান থেকে চলে যাওয়ার জন্য। তিশা আমার কথা এখান থেকে চলে গেল। তিশা চলে যাওয়ার পর আমি দরজাটা লক করলাম। দরজাটা লক করে আমি সুলতানাকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর সুলতানার কোমর ধরে সুলতানের ঠোঁটটা আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম, আর তখনই সুলতানা চলে গেল, আর আমিও কাজ করতে লাগলাম। আমি কখনো ভাবতে পারিনি ওনার সঙ্গে আমার এই কাজটা হয়ে যাবে। আমি এখন নিজে নিজেই লজ্জা পাচ্ছি। যাক, তাহলে তো আমি ওর মনে একটু হলেও জায়গা করতে পেরেছি। এই অল্প দিনের মধ্যে হলেও তো এখন থেকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। তারপর এভাবে কাজ করতে করতে অফিসের সময় শেষ হয়ে গেল।
অফিস থেকে বের হয়ে দেখলাম তিশা গাড়ির জন্য ওয়েট করছে। আমি তিশাকে বললাম গাড়িতে উঠে পড়ার জন্য, আর তখন তিশা বলতে লাগলো, আরে স্যার, আপনি এসব কি বলছেন? আমি আপনার গাড়িতে করে যাব, সেই যোগ্যতা কি আর আমার আছে? আপনি একাই যান, আমি একা একা যেতে পারবো। আরে তুমি কী সব বলছো? তোমার মতো এমন সুন্দরী মেয়ে ট্যাক্সি করে যাবে নাকি? তুমি আমার গাড়িতে যাবে, বসো, তোমাকে আমি তোমার বাসার সামনে নামিয়ে দিব। আমি ওর কথাটা শুনে ইচ্ছে করছে এখনই তাকে গলা টিপে মেরে ফেলি। আমার সামনে অন্য মেয়েদের সুনাম করছে, কি যে করব এখন কিচ্ছুই বুঝতে পারছি না। আর তখনই দেখলাম তিশা মেয়েটা তার গাড়িতে উঠে পড়লো। আমার চোখ মুখ লাল হয়ে গেছে। তারপর আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বাসায় চলে আসলাম। এদিকে তিশাকে তার বাসার সামনে নামিয়ে দিলাম, আর তিশা তার বাসায় চলে গেল। তিশা চলে যাওয়ার পর আমি একা একাই হাসতে লাগলাম, কারণ মেয়েটা সত্যিই অনেকটা রেগে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তারপর এভাবেই পার হয়ে গেল আরও কয়েকটা দিন। আমি সুলতানাকে দেখিয়ে দেখিয়ে তিশার সঙ্গে ঢং করতাম। একদিন আমি ইচ্ছা করে ফাইলটা ফেলে দিয়েছিলাম, আর তিশাকেও বললাম ফাইলটা তুলে দেওয়ার জন্য। তিশা ফাইলটা তুলতে লাগলাম, আর সেই মুহূর্তে সুলতানা প্রবেশ করলো। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে সুলতানা প্রবেশ করবে, এখনই ফাইল নিয়ে। আমি ফাইল নিয়ে ওর রুমে চলে আসলাম। আর ওর রুমে এসে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিশা শাওরিয়ারকে কিস করতে যাচ্ছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম, আর তখনই শাওরিয়ার আমাকে বলতে লাগলো, এই যে, আপনি কি এটা আপনার নিজের অফিস পেয়েছেন নাকি? এটা আমার অফিস, আমি যেভাবে বলবো কাজগুলো সেভাবেই হবে। আর আপনি চিৎকার কেন করছেন? আপনাকে কেউ এখানে কোনো কিছু করেছে নাকি এভাবে চিৎকার করলে? কিন্তু আমি আপনাকে অফিস থেকে বের করে দিতে বাধ্য হব এভাবে চিৎকার করলে। ভালো লাগলে কাজ করবেন, না হলে কাজ করার দরকার নেই। তারপর সুলতানা ফাইলটা রেখে এখান থেকে চলে গেল। আর ফাইলটা রেখে যাওয়ার পর আমি একা একাই হাসতে লাগলাম। তিশা কোনো কিছু বুঝতে পারল না, কারণ মেয়েটাকে আমি কোনো কিছুই বলিনি। অফিস শেষ করে আমি পার্কে চলে আসলাম। আর আমি আগেই সুলতানাকে কিছু শুনিয়ে বলেছিলাম যে অফিস শেষ করে পার্কে যাব। আমি জানতাম সে নিশ্চয়ই আমাদের পেছনে যাবে। তারপর আমি পার্কে চলে আসলাম, আর পার্কে এসে আমি তিশাকে নিয়ে একটা বেঞ্চে বসলাম। বেঞ্চে বসার পর আমি একটা গোলাপ তার দিকে এগিয়ে দিলাম। আমি ওদের পিছু করতে করতে পার্কে চলে আসলাম। আর পার্কে এসে দেখলাম ওরা একটা জায়গায় বসে আছে। তারপর আমি লুকিয়ে পড়লাম আড়ালে দেখার জন্য ওরা কি করছে। তারপর দেখতে পেলাম শাওরিয়া তাকে ফুল দিচ্ছে। তার মানে শাওরিয়ার মেয়েটাকে ভালোবাসে। শাওরিয়া আমাকে কোনোভাবেই ক্ষমা করতে পারলো না। ঠিক আছে, ক্ষমা লাগবে না, আমি আমার নিজেকে শেষ করে ফেলবো, কারণ তাকে অন্য কারোর সঙ্গে আমার সহ্য হবে না। তারপর আমি হাতের ব্যাগটা ফেলে দিয়ে নদীর দিকে যেতে লাগলাম। আর নদীতে এসে একটা লাফ দিলাম, কারণ আমি এমনিতেই সাঁতার পারি না। আমি তিশাকে নিয়ে বসেছিলাম, আর তখনই দেখলাম সুলতানা দৌড়ে নদীর দিকে গেল। আমিও পেছনে পেছনে চলে আসলাম, আর দেখতে পেলাম সে নদীতে লাফ দিল। লাফ দিয়ে সে ডুবে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি করে নদীতে লাফ দিলাম। নদীতে লাফ দেওয়ার পর তাকে জোর করে কিনারে নিয়ে আসলাম। কিনারে নিয়ে আসার পর আমি তাকে একটা থাপ্পড় মারলাম। আর থাপ্পড় মারার পর বলতে লাগলাম, এভাবে আমার চোখের সামনে মরার কোনো দরকার ছিল? আড়ালে মরে যেতে, আর না হলে আমাকে মেরে ফেলতে, তাহলে তো ভালো ছিল। এভাবে আমাকে কষ্ট দেওয়ার মানেটা কি? কারণ তুমি তো আমাকে ভালোবাসো না। আর যেহেতু তুমি আমাকে ভালোবাসো না, তাহলে ক্ষমা করতে পারছো না। তাহলে এই জীবন রেখে কী লাভ বলো, যেখানে তোমাকে পাবো না। আমি প্রতিটা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার জন্য দোয়া করি যেন তুমি আমার হয়ে যাও সব কিছু ভুলে। আরে তুমি কেন বুঝতে পারছো না? ওর সঙ্গে তো আমার কোনো কিছুই নেই। আমি তাকে শুধুমাত্র আমার বোনের মতোই দেখি। আর আমি তো শুধুমাত্র তোমাকে জ্বালানোর জন্যই এরকম করেছি, যেন তুমি কিছুটা বুঝতে পারো। আমি তোমার সঙ্গে সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো তোমার সঙ্গে এমন করব না, আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যেন আমার কষ্টটা খুব কাছে থেকে উপলব্ধি করতে পারো। আর নিজের প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বললে কতটা কষ্ট হয় সেটা যেন তুমি উপলব্ধি করতে পারো, এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছি।
আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। আমি আর কখনোই এমনটা করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে নিচে থাকতে চাই। তুমি শুধু আমাকে তোমার পায়ের নিচে একটু ঠাঁই দিও প্লিজ। তারপর আমি সুলতানাকে নিয়ে আমার গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দিলাম। তারপর আমি বিদায় দিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন সুলতানা কল দিল। কল দিয়ে তার বাসায় যেতে বলল। আমি প্রথমে না করলাম, কিন্তু সুলতানার জোরাজুরিতে আমি সন্ধ্যার সময় তাদের বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর আন্টি আমাকে দেখে বলতে লাগলো, বাবা, আমরা তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাদের অনেক বড় ফিকা হয়ে গেছে। আসলে আমাদেরও অহংকার হয়ে গিয়েছিল, আর অহংকারে যে পতনের মূল, এটা আমরা বুঝতে পেরেছি। আন্টি আপনি এসব কী বলছেন? আর আমার ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি, তো তাই তেমন কোনো সমস্যা নেই। আমাদের সকল কষ্ট আমরা সহ্য করতে পারি। আর আন্টি, আমার তো মা নেই, আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে এভাবে বলবেন না। হ্যাঁ বাবা, তুমি আজকে থেকে আমাকে মা বলে ডাকবে। হয়তো তোমার মায়ের মতো হতে পারবো না, কিন্তু তোমার মায়ের অভাবটা তো একটু ভালো পূরণ করতে পারবো। তারপর এভাবে আমি আন্টির সঙ্গে কথা বলতে লাগলাম, আর সময়টা পার হয়ে গেল। তারপর আন্টিকে বিদায় দিয়ে খাওয়া দাওয়া করে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি সুলতানার সঙ্গে কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা অফিসে গেলাম না, কারণ আজকে আমরা বিয়ে করব। সকালবেলা আমি সুলতানাকে তার বাসার সামনে থেকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিলাম। আর বিয়ে করে তার বাসার সামনে আসলাম। তার বাসায় এসে বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে সুলতানাকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। আর সুলতানাকে বললাম, তোমার যাই কিছুই প্রয়োজন এখানে সব কিছুই আছে, তুমি তোমার মতো বাসাটা গুছিয়ে নাও। আমার একটা জরুরি মিটিং আছে, আমার সেখানে যেতে হবে, ঠিক আছে? আর তোমার জন্য কাপড় চোপড় সব কিছু রাখা আছে আলমারিতে। মানে কি, এত বড় বাড়ি আমি এখানে একা থাকবো? আর আজকে আমাদের প্রথম বিয়ে হয়েছে, আজকে কি তোমার অফিসে যেতেই হবে? আজকে না গেলে হয় না? আরে আমি যাবো আর আসবো, তুমি কোনো চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো, বুঝতে পারছো? প্লিজ, অনেক জরুরি একটা মিটিং আছে। তারপর আমি অনেক কষ্টে সুলতানাকে বুঝিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি কাজ করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর বিকেলবেলা আমি কিছু বাজার করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সুলতানা শাড়ি পরেছে, কালো শাড়ি, দেখতে অনেক কিউট লাগছে। ইচ্ছা করছে এখনই সুলতানাকে আদর করি। তারপর সুলতানা বাজারগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল, রান্না করতে লাগলো। আমি তাকে পেছন থেকে শক্ত করে জড়ি ধরে আছি আর গলায় চুমু দিয়ে যাচ্ছি। তারপর সুলতানা আমাকে বলতে লাগলো, এসব কি হচ্ছে শুনি? আমি তো এখন রান্না করছি, এইভাবে যদি দুষ্টুমি করতে থাকো তাহলে তুমি রান্না করতে পারবো না। চুপচাপ এইভাবে আমাকে জড়িয়ে ধরে থাকো। যার এমন সুন্দরী বউ আছে তার কি আর মাথা ঠিক থাকে বলো? এখন পর্যন্ত নিজের বউটাকে নিজের করে পেলাম না, এটাই তো আফসোস, তাই না? যখন সময় হবে তখন তো তুমি ঠিকই তোমার বউকে পাবে। এত ধৈর্যহারা হলে হবে নাকি? হ্যাঁ, আর একটা কথা বলো তো, ভালো করে জানো সে সুবরে মিয়া ফলে। আমি বিয়ে করেছি আর এখন ধৈর্য ধরতে হবে? আমি এখন কোথায় যাব বলো? এই আবারও কি কল দিয়েছে, দাঁড়াও ফোনটা নিয়ে আসি। তারপর ফোনটা নিয়ে দেখলাম শাশুড়ি মা কল দিয়েছে। আমি ওনার সঙ্গে ভালো মন্দ জিজ্ঞেস করে সুলতানা কানে দিয়ে দিলাম। তারপর আমি সুলতানাকে ঘাড়ে চুমু দিতে লাগলাম। তারপর সুলতানা কথা বলতে লাগলো, মা তুমি কোনো চিন্তা করো না, এই যে আমি এখন রান্না করছি আর একটু পরে খাবো। তোমাদের জামাই একটু আগেই বাসায় ফিরলো অফিস থেকে, আর এখন তোমাদেরকে বলেছি তোমরা ওই বাসায় গিয়ে উঠে পড়ো। আর একটা সুখবর আছে, বাবার বাড়িটা আবার বাবা ফিরে পাবে, সব কিছু এসে শাওরিয়ারের ব্যবস্থাই করবে। যাক, আলহামদুলিল্লাহ, কারণ শেষ বয়সে তোর বাবার এতটা কষ্ট হবে এটা আসলে ভাবিনি। আমার ছেলেটার সঙ্গে অনেক অন্যায় করেছি রে, তবুও তো ছেলেটা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। সত্যি ছেলেটা অনেক ভালো। দোয়া করি যেন তোরা সারা জীবন একসাথে থাকতে পারিস।
আমি মায়ের সঙ্গে কথা বলছি আর তখনই উনি আমার সঙ্গে দুষ্টুমি করছে। আর আমি ফোনটা কিছুটা দূরে নিয়ে কানে ফিসফিস করে বললাম, আচ্ছা আমি তো ফোনে কথা বলছি না, কি মা কি কোনো কিছু বুঝতে পারবে না বলো? একটু পরেও তো আদর করতে পারবে না কি? হ্যাঁ আমি তো আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো। আমি কি তোমাকে কোনো বিরক্ত করেছি নাকি? তুমি ফোনে কথা বলো না, লাইনে আছি। ফাজিল একটা, সব সময় তার দুষ্টুমি করতেই হবে। আমাকে না জ্বালাতে পারলে তো তার পেটের ভাত হজমই হবে না। হ্যাঁ মা বলো, আসলে তরকারি রান্না করছি তো তার জন্য। ঠিক আছে, তাহলে তুই রান্না কর, তোর বাবা ডাকছে। আর শোন, ভালোভাবে খাওয়া দাওয়া করিস আর ছেলেটাকে ঠিক খেয়াল রাখিস, কারণ তুই ছাড়া তো আর ছেলেটার কেউ নেই। তারপর সুলতানা কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর সুলতানা নিজেই আমাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল আর শার্টের কলার ধরে বলতে লাগলো, আপনি যখন আদর করেন তখন তো আমি নিজেই ঠিক থাকতে পারি না, আপনি কি সেটা বুঝতে পারেন না? আমি সুলতানাকে কোনো কথা বলতে দিলাম না। সুলতানার ঠোঁটজোড়া দখল করে নিলাম। সুলতানাও রেসপন্স দিতে লাগলো। তখনই তরকারি পোড়ার গন্ধ আসলো আর আমি তাড়াতাড়ি করে সুলতানাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি হাসতে হাসতে রুম থেকে চলে আসলাম। সুলতানা আমাকে বকাবকি করতে লাগলো। তারপরে এভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের খাবার শেষ করে আমি সুলতানাকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে আসলাম। বিছানায় শুয়ে দিয়ে আমি সুলতানার কপালে চুমু এঁকে দিলাম। আর তখন সুলতানা লজ্জা পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, এইভাবে না হয় আমাকে সবসময় কাছে টেনে নেবে, ভুল করলে শাসন করবে, বেশি হলে মায়ের দিবে, তবুও প্লিজ ভালোবাসাটা কখনো আমার থেকে কেড়ে নিও না। আর খুব তাড়াতাড়ি তোমাকে নতুন মা এনে দিব। তুমি কি করে জানো যে আমাদের প্রথম ছেলে হবে না মেয়ে হবে? তুমি তো তাড়াতাড়ি কীভাবে বলতে পারো বলো? আমার চেয়েও বেশি অ্যাডভান্স। আমি তো তোমারই বউ, তাই না? তুমি যদি 4G স্পিডে চলো তা আমাকে তো 5G স্পিডে দৌড়াতে হবে। তারপর আমি হাসতে লাগলাম আর সুলতানার ঠোঁট জোড়া দখল করে নিলাম। আর এভাবেই আমরা দুজন মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।